দোলের সকালে পৌঁছলাম দর্শনা রায়ের বাড়িতে আসল খুনিকে সবার সামনে ফাঁস করতে। দোলের অজুহাতে আনন্দবাবুর গালে লাল সিঁদুর লাগালাম। এই তো সুন্দর। ওটা তো আসলে সিঁদুর। সিঁদুরেও আমার অ্যালার্জি আছে, ড্যামিট। প্রমাণ হয়ে গেল তার সিঁদুরে অ্যালার্জি আছে। তিনি সেটা কদিন আগেই মহিলা সাজতে গিয়ে টের পেয়েছেন। এরপর একে একে আনন্দবাবুর কীর্তি, মহিলা সেজে গুঞ্জার বাড়িতে চিঠি দেওয়া, মহিলা সেজে ওষুধের দোকান থেকে ফোন করা, সব ধরা পড়তে লাগলো। তোমার যদি ওনার এসব উন্মাদের মতন কথাবার্তা শুনতে খুব ভালো লাগে, তুমি শোনো, কোনো প্রবলেম নেই। তোমরা ক্যারি অন করতে পারো, বাট আমি এখানে থাকবো না। আমি এখান থেকে চলে যাব। কোথায় যাবেন? আমি যেখানেই যাই আপনার আমাকে আটকানোর কোনো রাইট নেই। হ্যাঁ, শোনা যাবে আমি যাবো। যাবেন তো নিশ্চয়ই, আর আপনাকে সসম্মানে নিয়ে যাওয়ার জন্যই তো আমি গাড়িটা নিয়ে এসেছি। কিন্তু তার আগে সবাইকে একটু ক্লিয়ার করে দিন, সবার অন্ধকারটা কাটিয়ে দেন অন্ধকার জেলে যাবার আগে। আপনি আপনার লিমিট ক্রস করছেন। লিসেন, একদম চুপ করে এখানে দাঁড়িয়ে থাকুন। হ্যাঁ, and that is my order. আমি একটা কথা বুঝতে পারছি না মিসেস মিত্র, আনন্দ কেন এই কাজ করবে? কেন করবে সেসব প্রশ্নের উত্তর আমি পরে দিচ্ছি। আমার মনে হয় আমি পুরো ব্যাপারটা একটু প্রথম থেকে বলি, তাহলে আপনাদের সকলেরই বুঝতে সুবিধে হবে। আপনাদের সকলের নিশ্চয়ই মনে আছে সে রাতে পার্টিতে আপনাদের মা একটু অসুস্থ হয়ে পড়েছিলেন। হ্যাঁ, মায়ের মাথাটা একটু ঘুরে গেছিল। তারপর তো মা সামনেও নিয়েছিলেন। একদম তাই। আমার ধারণা মিসেস রায়ের খাবারে বা ড্রিঙ্কসে কিছু মেশানো হয়েছিল, তবে সেটা তো প্রমাণ করার আর সুযোগ নেই। এটা আমরা সবাই জানি যে পার্টির পরে মিসেস রায় ঘরে আসেন, চোখে আই ড্রপ দেন, ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে চলে যান। মিসেস রায় জানতেও পারলেন না যে ওনার চোখের ড্রপটা বদলে সেখানে রেখে দেওয়া হয়েছিল অ্যাট্রোপিন। অ্যাট্রোপিন? অ্যাট্রোপিন মানে তো চোখের ডাক্তাররা দেন আমাদের চোখ পরীক্ষা করার সময়, যাতে কিছুক্ষণের জন্য আমরা ঝাপসা দেখি। আপনাদের মা অবশ্যই চোখে ঝাপসা দেখার ব্যাপারটা বুঝতে পারেননি, কারণ উনি তো আই ড্রপ দেওয়ার পরেই ঘুমিয়ে পড়েন। তারপর মাঝ রাতে আসে একজন মহিলার ফোন। উনি ধরপড় করে ওঠেন। গুঞ্জার বিপদ শুনে উনি গাড়ি নিয়ে একাই বাড়ি থেকে বেরিয়ে যান। অ্যাট্রোপিন আর ঘুমের ওষুধের জন্য মিসেস রায়ের গাড়ি চালাতে একটু অসুবিধা হয়েছিল ঠিকই, কিন্তু উনি তো অসম্ভব ভালো ড্রাইভার ছিলেন, তাই উনি ঠিক ম্যানেজ করে সমানে এগিয়ে চলেছিলেন গুঞ্জার বাড়ির দিকে। এই সময় ওই রাস্তায় গাড়ি নিয়ে যাচ্ছিল কোনো এক অসীম চ্যাটার্জি হসপিটালে তার মাকে দেখতে। অসীম বাবুর গাড়িটা ছিল মিসেস রায়ের গাড়ির ঠিক পেছনে। মিসেস রায় হঠাৎ করে গাড়িটা নিয়ে ডান দিকে বেঁকায় অসীম বাবুর গাড়ি টাল সামলাতে পারে না, সজোরে এসে মারে মিসেস রায়ের গাড়িতে। ব্যাস, আর ঘটে সেই বিভৎস অ্যাক্সিডেন্ট। এই তো নিজে মুখে বললেন সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, তাহলে আমার কি করার ছিল এখানে? হ্যাঁ দাদা, দাদা তোমরা দেখছো তো, এই ভদ্রমহিলা কিভাবে আমাদের হ্যারাস করে চলেছে তখন থেকে। একদম নয় আনন্দবাবু, এখানে আপনি যা করার করেছিলেন। আপনি গাড়ির সাইড ভিউ মিররটা পাল্টে দিতে বলেছিলেন, তাই তো? সেখানে এমন একটা কাঁচ লাগাতে বলেছিলেন যাতে খুব কাছে থাকা গাড়িটাকে অনেক অনেক দূরে বলে মনে হবে। সে কি? হ্যাঁ, সেই জন্যই মিসেস রায়ের মনে হয়েছিল যে একদম পেছনে থাকা গাড়িটা অনেক অনেক দূরে। আর সেই জন্যই উনি নিশ্চিন্তে ডান দিকে গাড়িটাকে টার্ন নিয়েছিলেন। আবার সেই বাজে কথা। এই তো কাল এসে বললেন মিস্টার সামন্ত নাকি খুন করেছে, এখন বলছেন আমি খুন করেছি। আচ্ছা, কাকে 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 ফাঁসাতে চাইছেন বলুন তো? আপনি কাকে ফাঁসাতে চাইছেন? হ্যাঁ, আসলে আসলে আপনি আসল খুনিকে এখনো ধরতেই পারেননি, তাই তো?
ধরবেনই বা কি করে? মম তো খুন হননি, মমের অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর যেহেতু আপনাকে গোয়েন্দা হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে, তাই আপনি আপনার প্রেস্টিজ বাঁচানোর জন্য যাকে তাকে খুনি বলে চালিয়ে দিচ্ছেন। না না মিসেস মিত্র, এরকম যাকে তাকে খুনি বলার মতো মানুষ নন। আপনি প্লিজ আমাকে একটু পুরো ব্যাপারটা খুলে বলবেন? বলবো বলবো, নিশ্চয়ই বলবো, কিন্তু আমার সব কথা আপনাদের একটু ধৈর্য ধরে শুনতেও তো হবে না? মিসেস রায় বাড়ি থেকে বেরোনোর সময় ছেলেদের অতগুলো কথা বলায় যে একজন ভদ্রমহিলার ফোন এসেছিল, ওনার মেয়ের বিপদ, এইসব বলাতে আপনি বোধহয় প্রথম সমস্যায় পড়ে যান, তাই না? আপনার প্রথম হিসেবটা গোলমাল হয়ে যায়। আপনার মনে হয়েছিল ঘুমের ঘোরে হুড়োহুড়ি করে মিসেস রায় বাড়ি থেকে বেরিয়ে যাবেন, কাউকে কিচ্ছু বলবেন না, আর যদি কিছু বলেনও উনি মারা যাবার পর সব গোলমাল চাপা পড়ে যাবে। কিন্তু সেটা হয় না। ধ্রুবর আর গুঞ্জার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল ওদের মায়ের মৃত্যুটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট নয়। সেই জন্যই বোধহয় ওরা আমার কাছে এসেছিল। আমাকে সে সব কথা খুলে বলে। আমি একটা একটা করে সূত্র মেলাতে থাকি। প্রথম সূত্র, মাঝরাতে মিসেস রায়ের কাছে একজন মহিলার ফোন আসে। ফোনটা কোথা থেকে এসেছিল সেটা খুঁজে বার করতে গিয়ে দেখি ওটা একটা ওষুধের দোকানের নাম্বার। ওষুধের দোকানের সিসিটিভি ফুটেজ থেকে আমরা জানতে পারি যে একজন মহিলা ফোন করছেন, আর সেই মহিলার একটু অদ্ভুত চেহারা, মানে কিরকম একটা ছেলে ছেলে ভাব। তার থেকে আমার পরিষ্কার ধারণা হয় যে ওটা মহিলা নয়, ওটা একজন পুরুষ। তারপর আপনাদের কাজের মহিলার বিবরণ। যে মহিলা চিঠি দিতে এসেছিল আপনাদের বাড়িতে, আপনাদের কাজের মহিলা যদিও তার মুখটা ভালো করে দেখতে পাননি, আলো কম ছিল তাই, তবু ওনার বিবরণ থেকেও আমার মনে হয়েছিল যে উনিও মহিলা নন, উনিও একজন পুরুষ হলেও হতে পারে। আমার দ্বিতীয় খটকা, দর্শনারা এত ভালো গাড়ি চালান, উনি পেছনে গাড়ি আসছে কি না আসছে সেটা না দেখে হঠাৎ করে ডান দিকে টার্ন নিয়ে নিলেন। এটা কি করে হয়? তারপর যখন থানায় গিয়ে আমরা অ্যাক্সিডেন্ট হওয়া গাড়িটা দেখলাম, তখন জানতে পারলাম ওই কাঁচ বদলে দেওয়ার ব্যাপারটা। আমার প্রথম সন্দেহ যায় আপনাদের তিনজনের উপরে, ধ্রুব, শুভ আর আনন্দ। আপনাদের তো অটোমোবাইল পার্টসের কোম্পানি, তাই গাড়ির কাঁচ বদলে দেওয়াটা আপনাদের জন্য খুবই সামান্য ব্যাপার। আমরা? আপনি আমাদের সন্দেহ করেছিলেন? আমরা তো মায়ের ছেলে, আপনার কেন মনে হচ্ছে কি এই কাজ আমরা করতে পারি? তদন্ত করতে এসে একজন গোয়েন্দা সব কিছুকে সন্দেহ করবেন, এটাই কিন্তু একজন গোয়েন্দার প্রাথমিক কাজ। ঠিক প্রমাণ না পাওয়া পর্যন্ত আপনাদের কাউকেই আমি আমার সন্দেহ তালিকার বাইরে রাখতে পারছিলাম না। তবে আমার মনের মধ্যে সমানে একটা প্রশ্ন ঘুরছিল, আপনাদের মধ্যে কে কে এই কাজটা করতে পারে? ধ্রুব নিজের থেকে আমার কাছে এসেছিলেন ওনার মায়ের মৃত্যুটা একটা দুর্ঘটনা নয় বলে। উনি যদি এই কাজ করতেন তাহলে এই ঘটনাটাকে দুর্ঘটনা নয় বলে অশান্তি বাড়াতে যাবেন কেন? তাই ওনাকে আমি আমার সন্দেহের তালিকার বাইরে রাখলাম। এরপরে হলো শুভ। শুভর একটা মোটিভ ছিল বটে। মোটিভ? আমার মাকে খুন করার জন্য আমার মোটিভ ছিল? কি বলছেন আপনি? আস্তে আস্তে আপনি এত উত্তেজিত হয়ে যাচ্ছেন কেন? বলছি, আপনাদের সকলের থেকে আমি শুনেছি যে আপনার মা নাকি ওনাকে ব্যবসায় খুব একটা ইনভলভ করতেন না। কোনো জরুরি মিটিং বা বিজনেস ডিলে গেলে উনি শুভকে সবসময় বাদ দিতেন। এমনও তো হতে পারে যে আপনাকে ব্যবসায় নিতেন না বলে আপনার মায়ের উপরে একটা ক্ষোভ ছিল। তাছাড়া ওনার সাথে যতবার আমি কথা বলেছি ততবার একটা জিনিস লক্ষ্য করেছি, ওনার মধ্যে একটা জিনিসের অভাব, আত্মবিশ্বাস। উনি একটু শেকি ধরনের মানুষ। এরকম একজন শেকি মানুষ এত বড় একটা ক্রাইম এরকম ঠান্ডা মাথায় করবে, এটা তো খুবই অস্বাভাবিক, তাই না? তাই ওনার থেকে আমার নজর সোজা চলে যায় আনন্দ থেকে।
একটা কথা কিছুতেই বুঝতে পারি না, আনন্দর এই কাজ করার মোটিভটা কি? আনন্দ কেন দর্শনা রায়কে মারবে? আনন্দকে তো দর্শনা বিজনেসে খুব ভালো পজিশন দিয়েছেন, বিজনেসের 1/3 ওনারই পাওয়ার কথা। তাহলে তাহলে কারণটা কি? মিসেস মিত্র, আপনি বলছেন যে আমার মা আমাকে যে চিঠিটা পাঠিয়েছিল সেটা নাকি আনন্দর পাঠানো, কিন্তু আমি 100% শিওর যে ওটা আমার মায়ের নিজে হাতে লেখা। তাহলে মায়ের নিজে হাতে লেখা চিঠি আনন্দ পেল কোথা থেকে? ঠিক বলেছো গুঞ্জা, তোমার মতন আমারও এই কথাটা মনে হয়েছিল, আর সেটা খুঁজে বার করতে গিয়ে আমি আমার তদন্তের পরের পর্যায়ে পৌঁছে যাই। তুমি একটা জিনিস দেখো তো, তোমার মায়ের এই চিঠিটা আরেকবার একটু ভালো করে দেখো তো। এটা কি দেখবো মিসেস মিত্র? এটা তো বহুবার আমি দেখেছি। না না, তুমি দেখেছো, কিন্তু একটা জিনিস হয়তো তুমি লক্ষ্য করনি, সেটা আমি বললে এবার ভালো করে বুঝতে পারবে। চিঠিটা ফাউন্টেন পেনে লেখা। তোমার মা কি পেন ব্যবহার করতেন? সত্যি তো? না, মা ফাউন্টেন পেন ইউজ করতো না, মা বল পেন ইউজ করতো। না না, মা আগে ফাউন্টেন পেনই ইউজ করতো। আমার মনে আছে বাবা মারা যাওয়ার পর মা যখন বিজনেসটা সামলাতে এলো তখন কোথাও একটা সই করতে গিয়ে পেপারটা ব্লট করে গেছিল, এবং তারপর থেকেই মা ফাউন্টেন পেন ইউজ করা ছেড়ে দিল। তারপর বল পেনই ইউজ করতো মা। তাই নাকি? থ্যাংক ইউ, এই ইনফরমেশনটা আমার কাছে ছিল না। আমি আসলে মিসেস রায়ের ঘর, অফিস সব জায়গায় খুঁজছিলাম যে কোথাও কোনো ফাউন্টেন পেন আছে কিনা। তখন দেখলাম না, কোথাও তো কোনো ফাউন্টেন পেন নেই, অথচ এই চিঠিটা ফাউন্টেন পেনে লেখা। তার মানে উনি আগে ফাউন্টেন পেন ব্যবহার করতেন, আর এই চিঠিটাও হয়তো অনেক আগেই লেখা। আর হ্যান্ডরাইটিং এক্সপার্টের কাছে জানতে পারি যে চিঠিটা বেশ পুরনো। কিন্তু কাকে লিখেছিলেন দর্শনায় চিঠিটা? কে বলবে আমাকে? কি করে জানতে পারবো? এই সব কথা জানার জন্য আমাকে এমন একজনকে খুঁজে বার করতে হবে যিনি অতীতের সব কথা জানেন। তখন আমি অরূপকে বললাম আপনাদের কোম্পানির কোনো পুরনো এমপ্লয়িকে খুঁজে বার করতে, যার থেকে আমি পুরনো দিনের সব কথা জানতে পারবো। আর আমরা অফিসে খোঁজ নিতে রীতা চন্দ্রের ব্যাপারে জানতে পারি, যিনি রায় অটোমোবাইলসের বহু পুরনো এমপ্লয়ি। আর সামন্তকে সবার সামনে খুনি হিসেবে প্রজেক্ট করি আমরা, যাতে আসল খুনি ভুল করে এবং আমাদের সামনে আসে। তবে আমার ভাবনাতেও একটু ভুল ছিল জানেন তো। অফিসে আনন্দবাবুর লোক আছে, আমি রীতা চন্দ্রের সঙ্গে দেখা করতে গেলে সঙ্গে সঙ্গে সেই খবরটা আনন্দর কাছে পৌঁছে যাবে, এটা না আমি ঠিক আন্দাজ করতে পারিনি। আচ্ছা আনন্দ, ওই অফিসে যে আপনার ক্রাইমের পার্টনার, সেই কি মিসেস রায়ের গাড়িটাকে গ্যারেজে নিয়ে গেছিল ওনার সাইড ভিউ মিররটা পাল্টানোর জন্য? কিন্তু গাড়ি তো সামন্তবাবু নিয়ে গেছিলেন। আমরা মিস্টার সামন্তকে জেরা করে জানতে পারি উনি গাড়িটা গ্যারেজে পাঠাননি, আর উনি কাউকে পাঠাতেও বলেননি। অথচ গাড়িটা গ্যারেজে গেল, আবার ফিরেও এলো। কে পাঠালো, কে নিয়ে এলো, কেউ কিচ্ছু জানে না। কি আমি ঠিক বলছি তো আনন্দ? আপনার কোনো প্রশ্নের উত্তর আমি দেব না, আমার উকিল জবাব দেবে। বেশ, উত্তর দেবেন না? আপনি তো জানতে পেরে গেছিলেন আমি রীতা চন্দ্রের সঙ্গে দেখা করতে গেছি, আর তখনই আপনি ঠিক করে নেন যে রীতাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। কারণ ওনার থেকে আমি এমন কিছু জানতে পেরে গেছি যেটা ওনাকে যদি একবার সরিয়ে দেওয়া হয় আমি আর কোনোদিনও কারোর সামনে প্রমাণ করতে পারবো না। রীতা এমন কিছু জানতেন যেটা আর কেউ জানে না, আর সেই জন্যই ওনাকে মরতে হলো। কিন্তু উনি কি জানতেন? বলছি মিসেস চন্দ্র বাড়ি ফেরার আগেই ওনার খাবার জলে কেউ বিষ মিশিয়ে রেখেছিল, আর সেই জল খেয়ে ওনার মৃত্যু হয়। উনি বাড়ি ফিরে আমার জন্য একটা অ্যালবাম বার করে রেখেছিলেন, যে অ্যালবামের বেশ কয়েকটা ছবি খুনি বের করে নিয়ে চলে যায়। আর আপনি ভাবলেন অতীতে সব দরজা বন্ধ হয়ে গেল। দর্শনা রায়ের অতীত অব্দি আমি আর কোনো দিনও পৌঁছতে পারবো না, আর আপনার আসল পরিচয়টাও কেউ কোনো দিনও জানতে পারবে না, তাই না আনন্দ? কিন্তু আপনার একটু ভুল হয়ে গেছে জানেন তো, সব ছবি ওখান থেকে সরানো যায়নি।
একটা ছবি রয়ে গেছিল রীতা চন্দ্রর বডির নিচে। ওনার বডিটা সোজা করাতেই ওই ছবিটা আমার নজরে আসে। অরূপ, ছবিটা দে। এনো ভালো করে দেখুন আনন্দ, আপনারাও দেখুন। এই ছবিটা প্রায় বছর 30 আগেকার। ছবিতে আপনাদের মা দর্শনা রায়, তার পাশে আপনাদের বাবা অখিল রায়, আর তার পাশে ওনার বিজনেস পার্টনার দেবব্রত মিত্র। দেবব্রত মিত্র ছবিটা দেখার পর থেকে আমার সমানে মনে হচ্ছে উনি আমার খুব চেনা। ওনাকে আমি আগে কোথায় দেখেছি। অনেক ভাবার পরে আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। আচ্ছা আনন্দ, আপনার এই মাথায় টাক আর উচ্চতা, এটা বোধহয় হেরিডিটারি না? দেবব্রত বাবুরও খুব অল্প বয়সে মাথার চুল উঠে গেছিল, আর আপনারও, তাই না? এতে এতে কি কি প্রমাণ হয়? এর থেকে একটাই জিনিস প্রমাণ হয়, আপনি অখিল রায়ের বিজনেস পার্টনার দেবব্রত মিত্রর ছেলে। আর এই কথাটা আপনি সবার কাছে গোপন করেছেন। কিন্তু তাতেও আপনি এটা প্রমাণ করতে পারবেন না যে আমি খুন করেছি। কি বলছেন কি মিসেস মিত্র? আনন্দ বাবার পার্টনারের ছেলে? হ্যাঁ ধ্রুব, উনি দেবব্রত মিত্ররই ছেলে। কিন্তু ও তো আমাদের সেটা জানেনি কেন? গুজ্জা, তুই কি জানতিস? না দাদা, আমি এসব জানতামই না, ওমাকে কোনোদিনও বলেনি। আনন্দ কাউকে কিছু বলেননি কারণ কোনো কিছু বলার মতন মুখ ওনার নেই। দেখুন, আপনাদের সকলকে আমার কয়েকটা কথা বলতে হবে। আপনাদের হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু কথাগুলো আপনাদের বলা খুব দরকার। রয় অটোমোবাইল যখন গড়ে উঠছে তখনই দেবব্রত মিত্র ছিলেন আপনাদের বাবার বিজনেস পার্টনার। এই ছবিটা সেই সময়কার। উনি শুধু আপনার বাবার বিজনেস পার্টনারই ছিলেন না, উনি ছিলেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড। আর ক্রমশ ফ্যামিলি ফ্রেন্ড থেকে উনি আরো বেশি কিছু হবার চেষ্টা করছিলেন। মানে দর্শনা রায়ের উপরে ওনার একটু দুর্বলতা ছিল, আর সেই দুর্বলতা ক্রমশ শালীনতা ছড়াচ্ছিল। উনি দর্শনা রায়কে নানা রকম কুপ্রস্তাব দিচ্ছিলেন, আর সেই সব কিছু জানতে পেরেই আপনাদের বাবা দেবব্রত মিত্রকে বিজনেস থেকে দূরে সরিয়ে দেন। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আপনি সব মিথ্যে কথা বলছেন। দর্শনা রায় আমার বাবাকে ফাঁসিয়েছিল, নিজের রূপের জালে আমার বাবাকে ফাঁসিয়েছিল দর্শনা রায়। আর যেই সে ধরা পড়ে গেল তেমনি সে হয়ে উঠলো এক আদর্শ বউ। আর একটা বাজে কথা তুমি বলবে না। তোমার মুখ থেকে আমার মায়ের নামে আমি কোনো খারাপ কথা শুনতে চাই না। শুনতে হবে, তোমায় শুনতে হবে। এই বিজনেস শুরু হয়েছিল আমার বাবার টাকায়। আমার বাবার টাকায় অখিল রায় এই বিজনেস শুরু করেছিল। শুরু থেকেই হাজবেন্ড ওয়াইফের প্ল্যান ছিল আমার বাবাকে ডিপ্রাইভ করার। আর সেই জন্য দর্শনা রায় শুরু করলো বাবার সাথে এক প্রেমের খেলা, যেটা ধরা পড়তেই সে ভালো সাজার ভান করতে শুরু করে। আর সেই সুযোগে সমস্ত টাকা হাতিয়ে নেয় অখিল রায়। আমার বাবার তখন পাগলের মতন অবস্থা। একটা টাকা ফেরত দেয়নি এরা আমার বাবাকে। কিন্তু আমার বাবা তো সবকিছু দিয়ে দিয়েছিল এই বিজনেস। কিন্তু এই অখিল রায় এক ধুরন্ধর লোক ছিল। সব পেপারস এমন ভাবে বানিয়েছিল যাতে আমার বাবা একটা টাকাও ক্লেম না করতে পারে। সর্বশান্ত হয়ে আমার বাবা যখন মারা গেল তখন আমি নাই এটুকু জানো তো, জানো আমাকে নিয়ে আমার মায়ের তখন ভিখিরির অবস্থা হয়েছিল। জানো আমার মা কিভাবে আমায় ছোট থেকে বড় করেছে তা আমি জেগেছি। কত দারিদ্র, কত যন্ত্রণা সহ্য করতে হয়েছে আমি জানি সেটা। আমি বড় হয়ে যাওয়ার পরেও মা আমাকে কিচ্ছু বলতে চাইনি, কিন্তু
আমি জোর করে সমস্ত কথা জেনেছি। তারপরে আমি ঠিক করি আমি এর প্রতিশোধ নেবই। অখিল রায়ের উপর প্রতিশোধ নেওয়ার আমার উপায় ছিল না, কেননা ততদিনে তিনি মারা গেছেন। বাকি ছিলেন দর্শনা রায়। আর দর্শনা রায়েরই সব থেকে বড় অবদান ছিল আমার বাবার জীবন শেষ করার পেছনে। আপনি ঠিক বলেছেন মিসেস মিত্র, আপনি ঠিক বলেছেন। আপনি যেমন যেমন বললেন ঠিক তেমন তেমন ভাবে আমি দর্শনা রায়কে খুন করেছি, এবং তাতে আমার মনে এক বিন্দু অনুশোচনা নেই, কারণ আমি যা করেছি বেশ করেছি। আনন্দ